নতুন ভাবি চলে গেল, ভাইয়া এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। মা কান্না করছে। আমার কেন জানি হাসি পেল। নিজের ঘরে চলে এলাম। মা নিম্নবিত্ত ঘরের অল্প শিক্ষিত মেয়ে এনে ভেবেছিলেন পায়ের নিচে দাবিয়ে রাখবেন। ভাইয়া ভেবেছিল অল্প বয়সী মেয়ে তাকে সমীহ করে চলবে, আগের বইয়ের মতো যৌক্তিক সমালোচনা করতে পারবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রত্যেকের বেড়ে ওঠার পরিবেশ ভিন্ন। আগের ভাবে শিক্ষিত, ভালো পরিবারের, তাই ঘরের টু শব্দটি বাইরে যেতে দেননি। নিজের পরিবারের সম্মানে আঘাত লাগতে দেননি। ইনফ্যাক্ট এখনো বাচ্চা ছাড়া থেকেও কারো কাছে ভাইয়া সম্পর্কে অভিযোগ পর্যন্ত করেননি। হয়তো তিনি স্টেপ নেবেন অচিরেই, যেহেতু ভাইয়া অলরেডি বিয়ে করে নিয়েছে। কিন্তু সেটাও যে বিচক্ষণতার সাথে নেবেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি শুধু মায়ের কটু কথা শুনে, তার বাবা মায়ের নামে বাজে কথা শুনে এক বাড়িতে থাকতে চাননি। একটা সংসার চেয়েছিলেন, গোছানো, পরিপাটি, ঝগড়াঝাটি ছাড়া। কিন্তু ভাইয়া সেটা বোঝেনি। সে মাকে তাল দিয়ে সমানে স্ত্রীকে অপমান করে গেছে। অন্যদিকে এই মেয়েটির পরিবেশ তাকে শিখিয়েছে, যা তোমার পাওনা তা চিৎকার করে হলেও আদায় করো। মান সম্মান আবার কি? মানুষ এত কিছু মনে রাখে নাকি? রাখলে কি বা এসে যায়? যেটাই মন মতো হবে না তা নিয়ে চিল্লাচিল্লি করতে হবে, আর তাতে মুখের অশ্রাব্য ভাষাই প্রধান অস্ত্র। ভাবিকে ফোন দিলাম। হ্যালো রুমকি, বলো। ভাবি, ফাইজাকে নিয়ে আসছি, ও এখন থেকে তোমার কাছেই থাকবে। এত তাড়াতাড়ি? যাক, আমার কিছু করতে হলো না। আমিও বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে একজন উকিলের সাথে যোগাযোগ করেছি। এখন অবশ্য বাবা মা পাশে আছেন, বরং তাদের চুপচুপ স্বভাবের জন্য আমি সন্তান ছাড়া থেকে যে কষ্ট পাচ্ছি তার জন্য তারা ভীষণ অনুতপ্ত। আমি সন্ধ্যায় ওকে নিয়ে আসছি ভাবি, রাতে কিন্তু ওখানেই খাবো। বাসার অবস্থা ভালো না, হয়তো রান্না হবে না। ওপাশ থেকে ভাবি হেসে ফেললেন। ফোন রেখে কিছুক্ষণ পর ভাইয়াকে এক কাপ চা দিয়ে বললাম, কিরে ভাইয়া, এখন কি করবি? জানি না রুমকি, বলতো আমার কি করা উচিত। আমি কি করে বলবো? তোর লাইফের ডিসিশন তো তুই নিস। আমি তো একটা ভালো প্রপোজাল এনেছিলাম, কিন্তু সেই মেয়ের বাচ্চা আছে শুনে তুই অ্যাকসেপ্ট করিসনি। আর দেখ, এখন মা যাকে ধরে নিয়ে এসেছে সে তোর বাচ্চাকে অ্যাকসেপ্ট করছে না, সঙ্গে আমাকে আর মাকেও না। ইতিমধ্যে মা দরজায় এসে দাঁড়ালেন। আমি কথা চালিয়ে গেলাম, তুই যদি শবনমকে বিয়ে করতি হয়তো ঘটনা অন্যরকম হতো, কিন্তু তুই আর মা একজোট হয়ে না করে দিলি। অবশ্য ভালোই হয়েছে, মেয়েটা এমনিতেই বিধবা, তার উপর এইরকম একটা সংসারে যদি আমি তাকে আনতাম তাহলে তার জীবন নরক হয়ে যেত। আমাকে কি যে ভীমরতি ধরেছিল। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। যাই হোক, আমি ফাইজাকে ভাবির কাছে রেখে আসবো। আশা করি কারো কোনো সমস্যা নেই। ঘরে পিনপতন, নীরবতা। নীরবতা ভেঙে মা বললেন, কখন রেখে আসতে যাবি ফাইজাকে? আমি সম্পূর্ণ অগ্রাহ্য করে ভাইয়াকে বললাম, তোর বউ যা বলেছে তা কিন্তু সে করবেই। ফাইজা এখান থেকে চলে গেলেই যে সমস্যার সমাধান তা কিন্তু না, সমস্যা মায়ের সাথে। কাজে কেউ যেন না ভাবে ফাইজা তার মায়ের কাছে মানে তার পুত্র আবার তার আঁচলের নিচে ঢুকবে আর সে ছুরি ঘোরাবে। কথাটা মায়ের দিকে তাকিয়ে বললাম। অল্প শিক্ষিত নিচু ঘরের মেয়ে ঘরে এনে কেউ ভেবেছিল মেয়ে তার পায়ের নিচে থাকবে, কিন্তু হলো পুরোপুরি উল্টো। আর এটাই এখনকার বাস্তব চিত্র। কারণ এরা মান সম্মানের ধার ধারে না, কারণ এদের পেটে কোনো শিক্ষাই নেই। এরা পারিবারিক শিক্ষা কি তা জানেই না। ও তো বলল কেস করবে নারী নির্যাতন না কি সব হাবি যাবি বলল। হ্যাঁ, করতেই পারে, শারীরিক আর মানসিক নির্যাতন দুটোই। আশেপাশের সমস্ত ফ্ল্যাটের মানুষজন দেখেছে তুই তোর বউকে ঠাস করে থাপ্পড় আর মায়ের ব্যবহার সবাই জানে। তাই যদি সে কেস করে ফেসে যাবি তুই নিজেই। এখন ভেবে দেখ কি করবি। আর ভাইয়া, এত কিছুর মধ্যে তোদের বলতে ভুলে গেছি, আমার বদলি হয়ে গেছে। অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, এখন থেকে ঝিনাইদহ মানে আমার শ্বশুর বাড়িতেই থাকবো। ছেলে দেশের বাইরে বলে ছেলের বউ বাড়িতে থাকবে না, এ কেমন কথা? পারছিলাম না শুধু চাকরিটার জন্য। আমি ছাড়তেও চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা না করে দিয়েছেন। উনি বলেছেন সবার আগে নিজে স্বাবলম্বী থাকা জরুরি। তাই আমি বদলির সুপারিশ অনেক দিন আগেই করেছি। উনি যে সবসময় আমার ভালো চান এটা তো তোরা সবাই জানিস। আমি আগামী সপ্তাহেই চলে যাব। তুই চলে গেলে আমার কি হবে? মায়ের কণ্ঠে আহাজারি। তোমার মেয়ে শ্বশুরবাড়ি যাবে না, অন্যদিকে তোমার ছেলের বউ সবসময় তোমার কথায় ওঠা বসা করবে, এটা কেমন দ্বৈত আচরণ মা? ছি। আমি মাকে পাশ কাটিয়ে ভাইয়ার রুম থেকে চলে এলাম। রাতে ভাবির বাসা থেকে ফিরতে খানিকটা দেরি হলো। দেখলাম ড্রয়িং রুমে বসে ভাইয়া ফেসবুক স্ক্রল করছে এবং বাড়ি ভাড়ার বিভিন্ন গ্রুপগুলোতে ঢুকে ভাড়া বাড়ি খুঁজছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ সুবর্ণা শারমিন নিশির লেখা দ্বৈত গল্পের শেষ পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।